অর্পিতা চক্রবর্তীর কলমে আজকের নিবেদন আলোয় ফেরা। দীপের ফোনটা বাজছে, ঋষির ফোন। কিন্তু এই অসময়ে ওর ফোন। ও তো জানে অফিস চলাকালীন দীপ ফোন ধরতে চায় না, আর আজ রাতে তো ওর সাথে দেখা হবে। যা হোক, ফোন কেটে গেছে, কিন্তু একটা SMS এলো, দীপ তাড়াতাড়ি বাড়ি আয়, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এরপর মাত্র 1 ঘন্টার মধ্যে দীপ কিভাবে বাড়ি এসেছে সেটা ও ছাড়া অন্য কেউ জানে না। কিন্তু বাড়ির সামনে এত ভিড় কেন? সব ভিড় টেরে ঘরে ঢুকলো দীপ। খাটের ওপরে শুয়ে রয়েছে মা, কিন্তু মায়ের কি হলো? ঋষি এসে ওর কাঁধে হাত রাখলো। সরি দীপ, আমি এসেও কিছু করতে পারলাম না। ওদিকে পাশে দাঁড়িয়ে আছেন প্রতিবেশী ডক্টর সান্যাল। দীপ, তোর মা আর নেই, ম্যাসিভ অ্যাটাক, একদম সময় দিলেন না। তুমি 4 ঘন্টা পরে এসে ডেথ সার্টিফিকেটটা নিয়ে যেও। মাথাটা ঘুরছে দীপের। এই তো ঘন্টাখানেক আগে মা সুস্থ ছিল, আমায় টিফিন বানিয়ে দিল। আমি বাইক স্টার্ট দিলাম, মা দুগ্গা দুগ্গা বলল। মায়ের নিথর শরীরের দিকে এক দৃষ্টে চেয়ে আছে ছেলে। বন্ধু বান্ধবরা চলে এসেছে, ওরাই সব ব্যবস্থা করলো। সবাই গাড়ি করে মা চলে যাচ্ছে চিরদিনের মতো। পিছনে দীপ ওর বন্ধুর গাড়িতে। দেখতে দেখতে মায়ের শরীরটা ঢুকে গেল তপ্ত শলাকায়। মা নেই, কোথাও নেই, আর কোনো দিনও আসবে না। হাউ হাউ করে কেঁদে উঠল দীপ। ওকে সান্ত্বনা দিয়ে শক্ত হাতে সামলালো ঋষি। বাড়িটা আজ বড্ড ফাঁকা। ঋষি দীপের বাল্যবন্ধু আজ রয়ে গেল ওর বাড়িতে। কি হলো, কেন হলো, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ঋষি বলল, আমার মা আর কাকিমা ফোনে গল্প করছিল। হঠাৎ কাকিমার শরীরটা খারাপ লাগছিল, খুব ঘাম দিচ্ছিল। কাকিমা ফোন রাখলে আমার মা আমাকে তোদের বাড়ি পাঠায়, বলে আমার সই ভালো নেই। তুই একটিবার যা আর দীপকে খবর দিস। এরপর কোনো মতে তোদের বাড়ি পৌঁছে বেল বাজাতেই কাকিমা দরজা খুলে বলল, তুই এসেছিস, একবার আমার বাবুকে খবর দে। আমি দেখলাম কাকিমার শরীরটা কেমন টলমল করছে। ওনাকে বিছানায় শুইয়ে তোদের পাশের ফ্ল্যাটে বেল বাজালাম। আমি তোকে ফোন করলাম, কিন্তু তুই ধরলি না। তোদের প্রতিবেশী ডক্টর সানলান চেক আপ করে বলল, সি ইজ নো মোর। ওনার ছেলেকে খবর দিন। এরপর তোকে SMS করলাম। বড্ড তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল। সরি দীপ, সময় মতো পৌঁছেও কিছু করতে পারলাম না। দুই বন্ধু তখন দুজন দুজনকে ধরে শুধু কাঁদছে। ঋষি, আজ তুই না থাকলে আমি রাতে বাড়ি ফিরে মাকে এই অবস্থায় দেখতাম। তুই আজ আমার মায়ের ছেলের কাজ করেছিস। আমি তোর কাছে চিরঋণী থাকলাম। আমি থাকলে হয়তো এইটুকুও করতে পারতাম না। মা চলে গেছে আজ 2 দিন হয়ে গেল। দীপ আজ ওর মায়ের আলমারিটা খুলল। শাড়িগুলো পাট পাট করে গোছানো। ছেলে মায়ের একটা শাড়ি তুলে নিয়ে গর্ত শুকলো। একটা মা মা গন্ধ পুরো আলমারি জুড়ে। দীপের চোখে পড়ল ওই মোটা ডায়েরির দিকে। মা ডায়েরি লিখত। কই জানি না তো। ডায়েরিটা খুলতেই একটা চিঠি, মায়ের চিঠি। প্রিয় দীপ, যেদিন এই লেখা তোর চোখে পড়বে, সেদিন আমি হয়তো দূর আকাশের তারা। সারা জীবনের না বলা কথাগুলো সাজিয়ে রাখলাম এই ডায়েরিতে। তোর বাবা যখন চলে গেল, তুই তখন সবে মাধ্যমিক দিয়েছিস। তোর স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হওয়ার। পেনশনের টাকা দিয়ে সংসার চলতো। পাশাপাশি শুরু করলাম শাড়ির ব্যবসা। তোকে কোনোদিন বুঝতে দিইনি সংসারের হাল হকিকত। তোর স্বপ্ন পূরণ হলো। তুই ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় কোম্পানিতে জয়েন করলি। আমার স্বপ্নও পূরণ হলো। তোর স্বপ্নের সাথে নিজেকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিলাম। তুই অফিস, বন্ধুবান্ধব, পার্টি, একটু আধটু নেশা, সব নিয়ে খুব ব্যস্ত। শাড়ির ব্যবসা ছেড়ে দিলাম। তোর রোজগার, আমার পেনশন আর কিছু সঞ্চয়, সব নিয়ে সংসারের হালে পানি এলো। জানিস বাবু, আমার আর সুধার বন্ধুত্ব খুব পুরনো। তুই আর ঋষি যবে থেকে বন্ধু, আমি আর সুধা ঠিক তবে থেকে বন্ধু। সোম থেকে শুক্র তোর অফিস, শনি রবি তোর কেটে যেত বন্ধু, পার্টি ইত্যাদি নিয়ে। খুব ইচ্ছে করতো ছুটির দিনগুলো তোর সাথে কাছে পিঠে ঘুরে বেড়াতে, কিন্তু আমার মতো বয়স্ক মানুষকে নিয়ে বেড়াতে যাওয়া তোর কাছে ছিল একটা হাঙ্গামা। যোগা ক্লাসে ভর্তি হলাম। বিকেলটা খুব ভালো কাটতো। আমার যোগার বন্ধুরা প্রায়ই ঘুরতে যেত। ওরা আমাকেও যেতে বলতো, কিন্তু প্রতিবার তুই বলতিস, এবার থাক, পরেরটায় যেও। তুই যখন বন্ধুদের সাথে ঘুরতে যেতিস, আমার মনটা তখন কেমন যেন কিশোরী হয়ে উঠত। ব্যাগপত্র নিয়ে মনে হতো বেরিয়ে পড়ি তোদের সাথে। জানিস বাবু, যখন আমার বিয়ে হয় তখন আমি মাত্র 22, আর যখন তুই হোস
তখন আমি 24। ভরা সংসার ছিল আমার। তোর বাবা বলতো জীবনে সব কিছু মানিয়ে নিতে শেখো। বাবার বাড়িতেও খুব বিশেষ আর্থিক সচ্ছলতা ছিল না, সেখানেও মানিয়ে গুছিয়ে বড় হলাম। আর আজ ছেলের সংসারে নিজেকে মানিয়ে নিচ্ছি। প্রতি মুহূর্তে মানিয়ে আর মেনে নিতে নিতে আমার স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেল। নিজেকে এই ঘরের 4 দেওয়ালে আবদ্ধ করে নিলাম। ওই বোকা বাক্স, ঘরের নেতাকানি, যোগা ক্লাস, সুধার সঙ্গে গল্প, আর খুব মন খারাপ লাগলে কবিতা লিখতাম। হ্যাঁ রে বাবু, তোকে তো বলা হলো না, তোর মা কিন্তু কবি, জানিস? ওই কাগজ কলম আমার বেস্ট ফ্রেন্ড। যখন সবাই নিজের জীবন এনজয় করত, তখন তোর মা কবিতার ছন্দে নিজেকে খুঁজত। জানিস, আমি পাহাড়ের সূর্যোদয় দেখতে চেয়েছিলাম। সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে আমার খুব ভালো লাগে। আর জঙ্গল জঙ্গল কেমন যেন একটা বুনো গন্ধ আছে, তাই না? নাম না জানা অনেক পোকার ডাক আছে, পাখির কলতান আছে। আমার খুব স্বাদ ছিল প্রকৃতির সব রূপ, রস, গন্ধ আমার এই শরীর দিয়ে অনুভব করব। কিন্তু হলো না, কিছুই দেখা হলো না। গল্পের বই পড়তে পড়তে অনেক মানুষ ভ্রমণ করলাম। জীবনটা মানিয়ে নিতে নিতে আজ শেষ প্রহর গুনছে। কিন্তু এত কিছুর পরেও আমার কারোর ওপর কোনো রাগ নেই। ঈশ্বর আমাকে শ্রেষ্ঠ মানব জন্ম দিয়েছে। আমি মেয়ে, স্ত্রী, বৌমা, মা সব রূপে সেজেছি। কিন্তু আজ তোর জন্য কিছু লিখব। জানি না তুই আমার কথা রাখবি কিনা, কিন্তু তাও বলে যাব। একটা খুব ভালো মানুষ হোস, মানুষের পাশে দাঁড়াস, অন্যায়ের প্রতিবাদ করিস, ওই সব নেশাভাং থেকে দূরে থাকিস। বিপদে কেউ পাশে থাকে না, তাই নিজেকে শক্ত কর। যখন বিয়ে করবি, পরের বাড়ির মেয়েটাকে সম্মান দিস। এটা ওর সংসার, ওকে একা যেন সব কিছু মানাতে না হয়। দুজনকে মানিয়ে গুছিয়ে চলবি। যা খাবি ভাগ করে খাবি, যেখানে যাবি দুজনে একসাথে যাবি। ছোট ছোট সুখের মুহূর্তগুলো খুব দামি রে, ওগুলোকে মনের মণিকোঠায় সযত্নে তুলে রাখিস। যখন কেউ থাকবে না তোর পাশে, তখন ওই স্মৃতির স্মরণই তো ঘুরে বেড়াস, দেখবি খুব ভালো লাগবে। যা হোক, এবার কিছু কাজের কথায় আসি। তুই আর তোর বাবা সংসার চালাবার জন্য যা দিতিস, তা থেকে বাঁচিয়ে আমার হবু বৌমার জন্য, আমার ভবিষ্যৎ নাতি নাতনির জন্য কিছু গয়না করে রাখলাম। তুই ব্যাংকের লকারে গিয়ে দেখিস। আর হ্যাঁ, আমি যখন থাকবো না, তখন অত নিয়ম মানতে হবে না। ওই গঙ্গার ধারে গিয়ে নম করে সেরে ফেলিস। ঘটা করে লোক খাইয়ে আমার শ্রাদ্ধ শান্তি করতে হবে না, বরং কোনো অনাথ আশ্রমে গিয়ে ওই শিশুদের জন্য কিনে দিস। আর তাতেই আমার সব পাওয়া ব্যথা সেরে যাবে। তুই ভালো থাকিস, আমি তোর সাথেই আছি আর থাকবো। নিজের যত্ন নিস। ইতি, তোর মা। মায়ের ইচ্ছানুসারে তার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে দীপ ফিরে গেছে নিজের জীবনে। তবে আজ সে অন্য মানুষ। মান আর হুঁশ নিয়ে মানুষের যে সংজ্ঞা হয়, তার শ্রেষ্ঠ উদাহরণ আজ দীপ। মায়ের অপ্রকাশিত কবিতাগুলো সেদিনও পত্রিকার অফিসের সম্পাদক মহাশয়কে দেখালেন। বিকাশবাবু যেন এক নিঃশ্বাসে সেগুলো পড়ছিলেন। অনবদ্য, অতুলনীয়। এসব লেখা আপনার মা লিখেছেন? উনি কি কোনো স্কুল শিক্ষিকা ছিলেন? দীপ বলল, না, হোম মেকার ছিলেন। আরও স্পষ্ট ভাষায় বলি, মানুষ গড়ার কারিগর ছিলেন। আমার মতো অমানুষকে মানুষ করেছে আমার মা। এরপর মায়ের লেখা সেই কবিতা আজ ছাপানো বই হয়ে পৌঁছে গেছে অনেকের ঘরে। দীপ এই কবিতাগুচ্ছের নাম দিয়েছে আলোয় ফেরা। আজ দীপকে লোকে চেনে তার মায়ের কবিতাগুচ্ছের জন্য। সেদিন মায়ের স্মৃতিতে এক সম্বর্ধনা সভায় দীপ মাইক্রোফোন হাতে বলছিল। এখানে উপস্থিত সব মায়েরা এক একজন শিল্পী। কেউ ভালো গান জানে, কেউ নাচ, কেউ লিখতে পারে, কেউ আঁকতে পারে, বা কেউ কিছুই পারে না, কিন্তু মানিয়ে নিতে পারে, মানুষ গড়তে পারে। আমাদের মায়েরা এক একজন মানুষ গড়ার কারিগর। আসুন ওই সব কারিগরদের আমরা অন্তর থেকে শ্রদ্ধাঞ্জলি দিই। অডিটোরিয়াম তখন করতালিতে পূর্ণ, সবার চোখে জল। সবাইকে প্রণাম জানিয়ে হাত নাড়াতে নাড়াতে দীপ বলে গেল, আমার মায়ের এই কবিতাগুচ্ছ আলোয় ফেরা আমি উৎসর্গ করলাম আমার সেই সব মায়েদের যারা মানিয়ে নিতে নিতে হারিয়ে গেছে। আমার সব মায়েদের জন্য সশস্ত্র প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন। বিদায় বলতে নেই,
কিন্তু এই বিদায় যেন নিয়ে আসে নতুন প্রভাত। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।